এগুলো হচ্ছে আমাদের চলতি ভাষাতে বলে ছোট লোক। ঠিক আছে? এগুলো ছোট লোক। আর যদি উত্তরবঙ্গের কথা বলি, আপনি উত্তরবঙ্গের লোক, উত্তরবঙ্গে কি রেজাল্ট হতে পারে বিজেপির? উত্তরবঙ্গে আমরা কি থাকতে পারে? ভবানীপুরে শুভেন্দু অধিকারী 25,000-এর উপরে ভোটে জয়ী হবেন। মমতা ব্যানার্জি ভালো করে জানে যে সমস্ত রাস্তা ওর বন্ধ। এবার নিজের ঘরে হারবেন, সে আতঙ্কে থেকে সেন্ট্রাল ফোর্স এবার ওষুধ নিয়ে রেডি আছে। যেমন মানুষ তাকে মানসিকভাবে অসুস্থ বলে ভাবছে। এই ধরনের কথা বললে এরপরে সরাসরি পাগল বলবে এবং আমাদের সরকারের আসার পর তাদের অবস্থা আরো খারাপ হবে। প্রতিক্রিয়া তো 4 তারিখ মেয়ের পরে আমরা দেখাবো। নিউটনের থার্ড ল তৃণমূলের প্রতি অ্যাপ্লিকেবল হবে আমাদের প্রতি। এখন উনি জানেন যে সরকার চলে যাচ্ছে। ওনাকে যে ভুতুড়ে ভোটার এতদিন টিকিয়ে রেখেছিল তারা ভোটার লিস্ট থেকে আউট হয়ে গেছে এবং মুসলিম সমাজের একটা বড় অংশের মানুষ তৃণমূলের বিরুদ্ধে চলে গেছে। নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য ফের একবার নির্বাচনের আগে প্রায় 81 জন ইন্সপেক্টর পদের যে পুলিশ, তাদেরকে বদলি করে দেওয়া হলো। নির্বাচন কমিশন কি পুরোপুরি ভাবে একদম 2011-র ভোটের মতো নিরাপত্তায় মুড়ে ফেলছে? এখানে নাম্বারটা কোনো বড় বিষয় নয়। যাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে সেই সমস্ত অফিসারদেরকে নির্বাচন কমিশন এই নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দেবে। নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য নির্বাচনটাকে অবাধ এবং শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে করা, যাতে মানুষের জনমত সত্যিকারের যাচাই হয়। ভোট ঘোষণার পর থেকেই তো আমরা একটা প্রশাসনিক রদবদল দেখতে পাচ্ছি। তারপরেও যে এই যে মোথাবাড়ি, কালিয়াচক আমরা দেখলাম, সেখানে ডিএমএসপির যা ভূমিকা আমরা দেখলাম, কোথাও গিয়ে তারা কি হ্যালুসিনেশনে ভুগছিল যে মমতা ব্যানার্জি এখনো থাকবে, তাদেরকে সাহায্য করবে, সেই কারণেই কালিয়াচক মোথাবাড়ির মতো ঘটনা ঘটে, মানে তারা সেখানে ছিল? বেসিক্যালি এই সরকারের আমলে ডিএমএসপি বা নিচুতলার যারা অফিসার তারা চেষ্টা করে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে। কিন্তু যেহেতু মানে গভর্নমেন্টের যে হায়ারার্কি সিস্টেম তাতে এরা পরিচালিত হয় নবান্ন এবং ভবানী ভবন দ্বারা, তো সেক্ষেত্রে এই অফিসারদের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু কাজ করতে হয়। কালিয়াচক মোথাবাড়ি তেমনই একটি ঘটনার দৃষ্টান্ত, যেখানে জেলার উচ্চপদস্থ আধিকারিকরা চাইলেও কিছু করতে পারছিলেন না। এর ফলে নির্বাচন কমিশন নিজের মতো করে পদক্ষেপ নিয়েছে। এই যে কালিয়াচক মোথাবাড়ির মূল অভিযুক্ত মোফাক্কারুল, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই মোফাক্কারুল নাকি বিজেপি এবং কংগ্রেস ঘনিষ্ঠ, তাদের উস্কানিতে সে এই ধরনের কাজ করেছে, মুম্বাই থেকে তাকে আনা হয়েছে এখানে। মোফাক্কারুলকে যতদূর আমরা চিনি, ব্যক্তিগত পরিচয় নেই কিন্তু ফেসবুকে দেখতে পাই উনি হচ্ছেন ফেসবুকের খুব জাঁদরের উকিল। প্র্যাকটিক্যালি বাইরে কতটা বড় উকিল আমি জানি না। ফেসবুকে উনি বড় বড় ভাষণ দেন এবং উনি তো 2021 এবং তার পরবর্তী সময়ে কখনো মিম, কখনো তৃণমূলের হয়ে কাজ করেছেন। তৃণমূলের স্টেজে উনি তৃণমূলের নেতা মন্ত্রীর সাথে ওনার ছবি দেখা গেছে। উনি তো প্রতিষ্ঠিত তৃণমূলের নেতা ছিলেন। পরে উনি বলছেন যে আমি দল-টল ছেড়ে দিয়েছি। তো যারা মিম বা তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত তাকে বিজেপি কি করে প্রশ্রয় দেবে এটা আমি বুঝতে পারলাম না। অথচ মমতা ব্যানার্জি অস্বীকার করে যাচ্ছেন যে তিনি এই মোথাবাড়ি, কালিয়াচক কিছুই জানতেন না কোনো বিষয়ে। মমতা ব্যানার্জি পুরো সিস্টেমটাকে অস্বীকার করেন। উনি নিজেও ৪ তারিখ মেয়ের পর নিজেকেও স্বীকার করতে পারবেন না। কিন্তু উনি যে বারবার বলছেন ওনার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, যে প্রশাসনিক ক্ষমতা ওনার হাতে নেই, সেই জন্য এই ধরনের ঘটনা বারবার ঘটছে। ইলেকশন কমিশনের যখন তো আমরা জানি যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে যখন এমসিসি কোড চালু হয়ে যায়, তো তখন তো সমস্ত কিছু নির্বাচন কমিশনের হাতেই থাকে। উনার হাতে কি করে থাকবে? উনি তো এখন একটি দলের প্রার্থী। উনি তো মুখ্যমন্ত্রী নন যে উনার হাতে ক্ষমতা থাকবে। উনি তো চান যে সবসময় উনার হাতেই ক্ষমতা থাকুক যাতে উনি ক্ষমতার অপব্যবহারটা প্রতিনিয়ত করতে পারেন। সেটা হবে না। আর উনি ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে না। ক্ষমতা উনার হাত থেকে চলে গেছে আনঅফিসিয়ালি। ৪ তারিখ মের পর অফিসিয়ালি চলে যাবে। আপনার কি কোথাও গিয়ে মনে হয় যে এই যে মোথাবাড়ি, কালিয়াচক বা ৫ বছর আগে শীতলকুচি, এই সব ঘটনার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? মমতা ব্যানার্জি এবং তার সরকার এবং যে সরকারের একাংশ এবং তৃণমূল কংগ্রেসের কিছু কুচক্রী এরা মিলিতভাবে প্রত্যেকবার নির্বাচনের আগে এই ধরনের কিছু ঘটনা ঘটায়, যাতে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়, মানুষ অন্যদিকে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়। আবার মাইনরিটি ভোট কনসোলিডেট হয়, ওনারা জেতেন। এই প্রসেসটা উনি চালু করতে চাইছেন। কিন্তু এবারের মানুষ খুব সচেতন। এবার মানুষ প্রত্যেকটা ঘটনা মনে রেখেছে। মনে রেখে তৃণমূল কংগ্রেসের বিসর্জন সময়ের অপেক্ষা। মানুষ শুধু ৪ তারিখ মের আগে ২৩ এবং ২৯ সেটাতে নিজের হাতে শিলমোহরটা দেবে।
কিন্তু এই ভোটের আগে যে আমরা মানে ভোট পূর্ববর্তী যে হিংসার ছবি ধরা পড়ছে বারবার, মানে কালিয়াচক বলুন, মোথাবাড়ি বলুন, মানুষের মনে তো একটা ভয় সৃষ্টি হয়েছে। মানুষ কি এগিয়ে আসবে ভোট দিতে এরপর? কালিয়াচক মোথাবাড়ির ঘটনা, কালিয়াচক মোথাবাড়ি আপনারা রিসেন্ট শুনছেন হয়তো, কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে এই কালিয়াচক মোথাবাড়ি বিভিন্ন সময়ে শিরোনামে এসেছে। বিশেষ করে কালিয়াচক, এই তৃণমূলের আমলে আফিং চাষ হয়েছে, অবৈধ গরু পাচার হয়েছে, চোরাচালান হয়েছে, বাংলাদেশের সঙ্গে সমস্ত আনএথিক্যাল ট্রানজাকশন ওই বর্ডারগুলো দিয়ে হয়। এর ফলে কালিয়াচক মোথাবাড়ি বরাবরই শিরোনামে আসে, এবং আস্তে আস্তে সেখানকার মানুষও তাদের খোলস ছেড়ে তাদের যেটা ভোটাধিকার সেটা প্রয়োগ করে এবার এই সরকারকে সরাবেন, এবং ইলেকশন কমিশন সেটা এনশিওর করেছে যাতে সেখানকার মানুষ ঠিকমতো ভোট দিতে পারে। অন্যদিকে হুমায়ুন কবির, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তাকে বলতে শোনা গেছে যে 1,000 কোটির ডিল হয়েছে নাকি বিজেপির সঙ্গে। শুভেন্দু অধিকারী এবং একাধিক বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগের কথাও সেখানে বলতে শোনা গেছে। হুমায়ুন কবির যেদিন এই বাবরি মসজিদের নাম করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধাচরণ করেছিলেন, তখন আমাদের দলের বেশ কিছু নেতা তখনই বলে দিয়েছিলেন যেটা মমতা ব্যানার্জির গেম প্ল্যান, যাতে মুসলিম ভোট মমতা ব্যানার্জির প্রতি যে অফেন্ডেড হয়ে আছে সেটা হুমায়ুন কবিরের দিকে যাবে। আবার হুমায়ুন কবির ইলেকশনের আগে আবার তিনি একটা ফেক ভিডিও তার মাধ্যমে নিজেরাই ছড়িয়েছেন, যাতে মুসলিম ভোট আবার তৃণমূলের দিকে কনসোলিডেট হয়। এটা ওনাদেরই একটা গেম প্ল্যান। এবার হুমায়ুন কবির এর উপরে বেস করে বিজেপি এবার ভোট লড়তে নামেনি। বিজেপি কারোর উপরেই বেস করে ভোট লড়তে নামেনি। বিজেপি নিজে জানে যে আমরা দলীয়ভাবে কতটা শক্তিশালী এবং আমরা কি করব সেটাও মানুষ জানে। আমরা নিজের ক্ষমতাতে কারোর প্রতি নির্ভরশীল না হয়ে একক মেজরিটিতে এবার শক্তিশালী সরকার করব। কোন হুমায়ুন কি বলল, কোন কবির কি বলল, কোন মমতা কি বলল, ওগুলো আমাদের কিছু যায় আসে না। বিজেপি গণতন্ত্রের চৈত্র সেলে বিক্রি করা হচ্ছে, মানে বিজেপি বিক্রি করছে গণতন্ত্রকে চৈত্র সেলে, এমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন গণতন্ত্র ছিল? যে বৈধ ভোটার, অবৈধ ভোটার এসআইআর নিয়ে উনি এত কাঁদুনি গাইছেন, তো এই এসআইআর তো একটা প্রসেস, তাতে তো ফিল্টারেশন হয়ে প্রায় অলমোস্ট ২০-২৫ লক্ষ বাদ দিলে সবগুলো নামই চলে এসেছে, এবং সেগুলো ট্রাইব্যুনালে আছে। সেগুলো জেনুইন থাকলে উঠে যাবে। উনি ভোটের এসআইআর নিয়ে এত কাঁদুনি গাইছেন, অথচ যারা বৈধ ভোটার তারা যে এই কয়েক দশক ধরে ভোট দিতে পারে না, এই ডায়মন্ড হারবার বলুন, মালদার বিভিন্ন অংশ, রাজ্যের বড় অংশের মানুষ ঠিকমতো ভোট দিতে পারে না। তো বৈধ ভোটাররাই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তখন উনার চোখে জল আসে না। এখন উনি জানেন যে সরকার চলে যাচ্ছে। উনাকে যে ভুতুড়ে ভোটার এতদিন টিকিয়ে রেখেছিল তারা ভোটার লিস্ট থেকে আউট হয়ে গেছে, এবং মুসলিম সমাজের একটা বড় অংশের মানুষ তৃণমূলের বিরুদ্ধে চলে গেছে। তাদের কিছু অংশের সমর্থন আমরা পাবো, এবং সেই ধরনের সমর্থন এবং অন্যান্য সিটগুলোর প্রতি আমাদের ফোকাসড আছে। আমরা সমস্ত সিট জিতে একক মেজরিটিতে সরকার গঠন করব, আবার বলছি। সবার জন্য ডিলিটেশন আর বিজেপির জন্য কনসেশন, সেই সঙ্গে বলা হচ্ছে যে সব ক্রিয়ারই প্রতিক্রিয়া হবে, বিজেপিকে কেউ ক্ষমা করবে না। বিজেপিকে তো ক্ষমা করার জায়গায় নেই। বিজেপি তো মানুষের ভালোবাসার সাপোর্টে, ভালোবাসার আশীর্বাদ নিয়ে সরকারে আসছে। প্রতিক্রিয়া তো ৪ তারিখ মেয়ের পরে আমরা দেখাবো। নিউটনের থার্ড ল তৃণমূলের প্রতি অ্যাপ্লিকেবল হবে, আমাদের প্রতি না। বিজেপি এলে গ্যাস বন্ধ করে দেওয়া হবে। এখন যাও যুদ্ধ করে লড়াই করে পাচ্ছেন, বিজেপি এলে আর পাবেন না। গরুর গাড়ি ব্যবহার করতে হবে, উনুন জ্বালাতে হবে ঘরে ঘরে। সারা ভারতবর্ষে ২১টা রাজ্যে বিজেপির সরকার, কেন্দ্রে বিজেপির সরকার। সেই রাজ্যগুলোতে অনেক রাজ্যে বিজেপি প্রায় কয়েক দশক ধরে আছে। সেই রাজ্যগুলোতে গ্যাসও আছে, সেই রাজ্যগুলোতে ডেভেলপমেন্টও আছে, সেই রাজ্যগুলোতে ইন্ডাস্ট্রিও আছে, সেই রাজ্যগুলোতে মানুষের পার ক্যাপিটা ইনকামও যথেষ্ট বেশি। তো তৃণমূল কংগ্রেস এই মরুভূমিতে মরুদ্যানের মতো একটু টিকে আছে ধুক 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 করে। মানুষকে ভুল বোঝানোর বৃথা চেষ্টা করছে লাস্ট প্রহরে এসে। আমরা স্লগ ওভারে আছি, ৪ তারিখ মে আমাদের সরকার গঠন হবে। বিজেপির আজ সংকল্পপত্র প্রকাশ পেয়েছে, সেখানে অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকার কথা বলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 10টা রাজ্যে বিজেপি শাসন চালাচ্ছে, একটা রাজ্যে করে দেখা, আমি আমার 291টা প্রার্থী প্রত্যাহার করে নেবো। অভিষেক ব্যানার্জি বলতে মমতা ব্যানার্জির ভাইপো? ও আগে নিজের ক্ষমতাতে জিতে হবে, তারপর বড় বড় কথা বলবে। আমাদের ইলেকশনের ম্যানিফেস্টোতে আমাদের যারা রাজনৈতিক বিশেষজ্ঞ, আমাদের যারা রাজনৈতিক এক্সপার্ট, যারা আমাদের দলের শীর্ষস্থানীয় নেতা, যারা কেন্দ্রে আছেন, তারা পশ্চিমবঙ্গের আর্থসামাজিক ব্যবস্থার প্রপারলি অ্যানালাইসিস করেছেন। এখানকার মানুষের আর্থজীবন ইকোসিস্টেমকে অ্যানালাইসিস করেছেন, করে এই ইশতেহারটা প্রকাশ করেছেন। এখানে শুধু অন্নপূর্ণার ৩,০০০ টাকাও বলা নেই। এখানে অনেক রকম বলা হয়েছে, ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে, চাকরির কথা বলা হয়েছে। বছরে ১ কোটি চাকরির কথা বলা হয়েছে ডিরেক্টলি, ইনডিরেক্টলি। এর ফলে ৩,০০০ টাকাটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সমাজের প্রত্যেক স্তরের মানুষের হাতে যাতে ইনকাম আসে। অভিষেক ব্যানার্জির কথা শুনে কি হবে? নিজের এবার ভোট টিকাতে পারবে কিনা তার ঠিক নেই।
যুবসাথী প্রকল্প নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এই ১,৫০০ টাকা করে দেওয়া হচ্ছে যাতে যুবরা ফর্ম ফিল আপ করতে পারে। চাকরিই নেই, তাহলে ফর্ম ফিল আপ কিসের? অভিষেক ব্যানার্জিকে বলবেন যে মানুষকে মিসগাইড যাতে না করে। এই তৃণমূল সরকার ২০১৬ থেকে এখনো অবধি কয়েকশো পরীক্ষার চাকরির ফর্ম ফিল আপ করিয়ে প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে প্রায় কয়েকশো কোটি টাকা করে ফর্ম বিক্রির টাকা তোলে, চাকরিটা দেয় না। ঠিক আছে, ওনার ভোটের ঠিক 10 দিন আগে এসে মনে হলো যে ১৫০০ টাকা দিতে হবে ফর্ম ফিল আপ করানোর জন্য। এক একটা মানে বেকার যুবকের কাছ থেকে কয়েক হাজার টাকা তো শুধু ফর্মের জন্য নিয়েছেন। ১৫০০ টাকাটা এখন হচ্ছে ভোট কেনার জন্য ভেবেছিলেন, যেটা ললিপপ দিয়ে ভোটটা করতে পারবেন। এডুকেটেড ইউথ এবং পশ্চিমবঙ্গের ইউথ, দায়িত্ব নিয়ে বলতে পারি, ইউথ সোসাইটির ভোট বিজেপি সব থেকে বেশি পাবে। কিছুদিন আগে ৫ জন নির্বাচনী অফিসারকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তারা ৫ জনই বাঙালি ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন, আগেই বলেছিলাম এরা বাংলা বিরোধী। দেখলেন তো, বাঙালিদেরও তাড়িয়ে দিল। এরা বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে চায়। যে অফিসাররা নিজেদের ব্যুরোক্রেটিক ক্ষমতা, ব্যুরোক্রেটিক অধিকার ভুলে সরাসরি তৃণমূল করবে, তাদের একটাই পরিচয়, তারা তৃণমূলের দলদাস। তাদেরকে রিমুভালের জন্য সে বাঙালি ন-বাঙালি সেই পরিচয়টা সেকেন্ডারি। তৃণমূলের জন্য যদি যারা কেউ চটি চাটে, যদি কেউ তাদের চৌর্যবৃত্তি করে, তাদের হয়ে কাজ করে, তাহলে সে সমস্ত অফিসারকে তৃণমূল এই ইলেকশন কমিশনও সরাবে এবং আমাদের সরকারের আসার পর তাদের অবস্থা আরো খারাপ হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেরই দাবি যে পেটি পেটি ফর্ম 6 বিজেপি নাকি সিএ অফিসে এনে জমা করছে। তাদের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই, সব বাইরের লোক। বাইরে থেকে লোক এনে ভোট করাবে বিজেপি। এগুলো হচ্ছে মূর্খের মতো কথাবার্তা। ফর্ম 6 এ যদি বাইরের লোকের ফর্ম 6 এন্ট্রি করে, তাহলে এন্ট্রি করার পর তৃণমূল কংগ্রেস কি সেটা নিয়ে ক্ষোভ বিক্ষোভ করবে না? প্রত্যেকটা মানুষ ক্ষোভ বিক্ষোভ করবে। আমরা কেন বাইরের লোকের ফর্ম 6 এ, যাদের নাম জেনুইন আছে, 18 বছর হয়েছে, তাদের নাম ফর্ম 6 এ এপ্লাই করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সমর্থক হতে পারে, নাও হতে পারে। ইলেকশন কমিশনের ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পর দেখিয়ে দেবে ওরা যে এই লোকটির বাড়ি বাইরে। তাহলে প্রমাণিত হবে। হাওয়া বাতাসে কথা বলে কোনো লাভ নেই। আজকেও মমতা ব্যানার্জি সভা থেকে বলেছেন যে আসামেও বিজেপির জেতার কথা ছিল না। আমি খোঁজ নিয়ে দেখেছি, তারা ভোটের আগে উত্তরপ্রদেশ থেকে হাজার হাজার লোক ঢুকিয়েছে, তারাই ভোট করেছে, তারাই জিতিয়েছে। বাংলাতেও একইভাবে জিততে মমতা চাইছে। ব্যানার্জির ক্রেজ দিনে দিনে কমছে। আমি ওনাকে অনুরোধ করব, উনি আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ, যে এমন কিছু মন্তব্য উনি গত কয়েক বছর ধরে করে যাচ্ছেন, যেমন মানুষ তাকে মানসিকভাবে অসুস্থ বলে ভাবছে। এই ধরনের কথা বললে এরপরে সরাসরি পাগল বলবে। আসামের সরকার যা কাজ করেছে গত কয়েক বছরে, দেশের টপ 3 স্টেটের মধ্যে আসাম। সেখানকার মানুষ ভালোবেসে প্রাণ খুলে, আপনারা বিভিন্ন ধরনের মিডিয়াতে দেখতে পাবেন যে কিভাবে সাপোর্ট করে। মমতা ব্যানার্জি কোথায়, হেমন্ত বিশ্ব শর্মা কোথায়? এই ধরনের তুলনায় আসে না। ওনাকে বলব উনি নিজের যে দলটা আছে ওটাকে ভোটের পর সেই দলটাকে টেকানোর ব্যবস্থা করুন। বাদবাকি দিকে ওনাকে মন না দিলেও চলবে। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ফের উস্কানিমূলক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে আহ উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ জওয়ানরা এসে আপনাদের মারবে, তাই প্রস্তুত থাকুন, প্রয়োজন হলে ঝাড়ু নিয়ে আসবেন হাতে। এগুলো হচ্ছে এখন বোকার মতো কথা। মানে বিনাশকালে বুদ্ধিনাশ। মমতা ব্যানার্জি ভালো করে জানে যে সমস্ত রাস্তা ওর বন্ধ। কোনো অনৈতিক পদ্ধতি এবার ওনারা অবলম্বন করতে পারবেন না। এবং মানুষ যাতে ঠিকমতো ভোট দিতে পারে, উনিও জানেন যে পাবলিক যদি ঠিকমতো ভোট দিতে পারে, তাহলে বিজেপি হিউজ মেজরিটিতে সরকার গঠন করবে, প্রায় 200 প্লাস। উনি ওইজন্য শেষ বেলায় আর যখন কোনো কিছুই পারছেন না, এসআইআর আটকাতে গেলেন, হলো না। সেন্ট্রাল ফোর্স আটকাতে গেলেন, হলো না। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ম্যানেজ করতে গেছিলেন, হয়নি। তারপরে এই বিভিন্ন রকম যুব ভাতা, অমুক ভাতা, তমুক ভাতা দিয়ে ভেবেছিলেন যে ভোটার কিনবেন, সেটা হলো না। এখন শেষে আপনি ওনার উস্কাচ্ছেন এবং মানুষ খুব কনসাস, মানুষ জানে কোনো অনৈতিক বেনিয়ম কোনো কিছু করতে গেলেই সেন্ট্রাল ফোর্স এবার ওষুধ নিয়ে রেডি আছে। কোথাও কি আপনার মনে হচ্ছে না যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এত উস্কানিমূলক কথাবার্তা বলছেন, কিন্তু নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না তার বিরুদ্ধে, এটা মানুষের উপর প্রভাব ফেলবে একটা? আমাদের তা মনে হয় না। কারণ মমতা ব্যানার্জির সেই ক্রেডিবিলিটি নেই। মানুষ আর তার কথা শুনতে চায় না। এবার ইলেকশন কমিশন যদি প্রত্যেক মুহূর্তে ওনার কথাতে রিঅ্যাক্ট করতে থাকে, তাহলে ইলেকশন কমিশন ভোটটা করতে পারবে না। মমতা ব্যানার্জিকে নিয়ে ব্যস্ত থাকবে। আমরাও জানি যে ওনাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইলেকশন কমিশন অনেক অভিজ্ঞ অফিসারেরা আছেন, দেশের সেরা, সেরা অফিসারেরা আছেন। ওনারা জানেন কোন কথাতে রিঅ্যাক্ট করা উচিত, কোন কথাতে নয়। কিন্তু ইলেকশন কমিশনের মেইন এবং প্রাথমিক এবং শেষ লক্ষ্য পশ্চিমবঙ্গে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন, তাতে যে দলই ক্ষমতায় আসুক না কেন।
কিছুদিন আগে অমিত শাহর উপস্থিতিতে শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঠিক তারপরেই ডেরেক ওব্রায়েন তিনি নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন, ২ টি চিঠি। একটিতে উল্লেখ আছে শুভেন্দু অধিকারী নাকি কোনো নিয়ম না মেনে সেখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আরেকটিতে উল্লেখ রয়েছে শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত আচরণ করেছেন সেই রোড শোতে। 2021-এ নন্দীগ্রামে হেরেছে মমতা ব্যানার্জি। এবার নিজের ঘরে হারবেন। সে আতঙ্কে থেকেই তার যারা পারিষদ তারা তারকে খুশি করার জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলছেন। যদি সত্যি এরকম কোনো অনিয়ম শুভেন্দু অধিকারী করে থাকেন, তাহলে ওনারা আইনি লড়াই লড়ুন, কমপ্লেন করুন। ওগুলো হাওয়া বাতাসে ফালতু কথা বলে কি হবে? মনোনয়ন বাতিল করে দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে নির্বাচন কমিশনে কার মনোনয়ন বাতিল? শুভেন্দু অধিকারীর। ওগুলো ভেবে কোনো লাভ হবে না। ওনাদেরকে বলুন যে ওনারা হেরে যাওয়ার পর কি করবে সেটা। নিজেরা উইথড্র করে নিন সম্মানজনকভাবে। মানে হেরে যাওয়ার থেকে সম্মানজনকভাবে মনোনয়ন বাতিল করে নেওয়া ভালো। আপনার কি মনে হয় ভবানীপুরে কি রেজাল্ট হতে পারে? মানে মার্জিন কি থাকতে পারে? ভবানীপুরে শুভেন্দু অধিকারী 25,000-এর উপরে ভোটে জয়ী হবেন। আর যদি উত্তরবঙ্গের কথা বলি, আপনি উত্তরবঙ্গের লোক, উত্তরবঙ্গে কি রেজাল্ট হতে পারে বিজেপির? উত্তরবঙ্গে আমরা 4-5টা সংখ্যালঘু অধ্যুষিত সিট বাদ দিলে আউট অফ 54 আমরা প্রায় 45 থেকে 50-এর মতো সিট জিতবো। একটা শেষ প্রশ্ন করি, এবার কি ভোট কাটা এটা একটা নতুন পন্থা? কারণ দেখা যাচ্ছে নন্দীগ্রাম, বরানগর একাধিক জায়গায় নির্দল থেকে যারা প্রার্থী হচ্ছেন একই নাম। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, বরানগরে সজল ঘোষ। ব্যাপারটা হচ্ছে যখন কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে পড়ে যায়, তাদের রাজনৈতিক লড়াই করার মধ্যে হাতে কোনো কিছু থাকে না, তখন তারা এই ধরনের নিম্ন রুচির কাজগুলো করেন। মানুষকে মিসগাইড করার জন্য করেন। নিজেরা এতদিন ধরে সরকারে আছেন, এত কিছু বলবেন যে আমরা এটা করতে পেরেছি, এটা পারিনি। এগুলো হচ্ছে আমাদের চলতি ভাষাতে বলে ছোট লোক। ঠিক আছে? এগুলো ছোট লোকামো, রাজনৈতিক ছোট লোকামো। তৃণমূল কংগ্রেস ভাবছে এইভাবে যদি 200-500 মানুষ যদি বিভ্রান্ত হয়, মানুষ জানে যে কে সজল ঘোষকে ভোট দিলে, কোন সজল ঘোষকে ভোট দিলে বরানগর উন্নয়ন হবে, কোন শুভেন্দু অধিকারীকে ভোট দিলে নন্দীগ্রাম, ভবানীপুরে আরো ডেভেলপমেন্টের আলো জ্বলবে। এটা মানুষ জানে। এই সমস্ত করে কিছু হবে না। মানে এটাতে মানে আরো প্রমাণিত হয় যে তৃণমূল কংগ্রেস কত একটা নিম্ন রুচির দল। আমরাও তো চাইলে এটা করতে পারতাম পাল্টা। আমরা তো করিনি। কারণ আমরা জানি যে আমরা নির্বাচনে এদেরকে ধুরুমুস করে পরিষ্কার করে দেবো। অসংখ্য ধন্যবাদ।